আমরা মনে হয় 3টা টপোলজি দেখছিলাম। নেটওয়ার্ক টপোলজি মোট 6 প্রকার হয়। 1 নাম্বারটা কি ছিল বলতো? বাস নেটওয়ার্ক। 2 নাম্বার ছিল স্টার নেটওয়ার্ক, আর 3 নাম্বার ছিল রিং। তো এবারে আসো চতুর্থ নেটওয়ার্কটা আমরা পড়ি। চতুর্থ নেটওয়ার্কটার নাম হচ্ছে ম্যাশ নেটওয়ার্ক। তো এটা দিয়ে আমরা স্টার্ট করতেছি আজকের পড়া। সরি, এটা ভুলটা শেয়ার করলাম। 6 না 5 নাম্বারটা ট্রি টপোলজি। তো ম্যাশ নেটওয়ার্ক হচ্ছে ম্যাশের বাংলা যদি বলি সেটা হচ্ছে জাল। তো ম্যাশ টপোলজিতে যেটা হয়, প্রতিটা কম্পিউটারের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকে। সাপোজ ধরো এই প্রত্যেকটা হলো এক একটা নোড। তো প্রত্যেকটা নোডের সাথে কিন্তু আলাদাভাবে কানেক্টেড থাকে। মানে 1 2 3 4 5 এখানে 5টা কম্পিউটার যদি থাকে, 1 5কে সরাসরি ডাটা পাঠাইতে পারবে, 5 আবার 1কে সরাসরি মানে ডাটা পাঠাইতে পারবে। তো এই ধরনের টপোলজিতে এখানে যদি এনটা কম্পিউটার থাকে, তাহলে প্রতিটার সাথে n-1টা সংযোগ থাকে। মানে দেখো আমি যেটা বুঝাইতে চাইছি ওদের এই কথাটায়, এই কম্পিউটারটার সাথে কয়টা কানেকশন আছে বলতো? হ্যাঁ 5টার। না না, 4টা। এই 4টার কানেক্টিভিটি আছে, মানে একটার সাথে 4টা আছে। মানে ব্যাপারটা হলো মোট 5টা থাকলে 4টা কানেকশন থাকবে। তো তোমরা যারা 6টা চিত্র দেওয়া। আচ্ছা যাই হোক, একই কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা ম্যাথ পড়ছো, যদি সমাবেশ পড়ে থাকো, তাহলে জেনে রাখবা যে এন সংখ্যক বস্তু হতে আমি যদি 2টা করে নিই, তাহলে সমাবেশের উপায় হচ্ছে n কম্বিনেশন 2, যেটাকে আমি বলি n ইন্টু n-1 বাই 1 ইন্টু 2, দ্যাট ইজ n ইন্টু n-1 বাই 2। তো আমি এটাকে এত জটিলতায় না গিয়ে সহজভাবে যদি 1 2 3 4 এই 5টা পিসির মধ্যে কানেক্টিভিটি দেখাইতে চাই, তাহলে বলতো মোট কয়টা কানেকশন হবে? মানে মোট কতগুলা তারের প্রয়োজন হবে? n ইন্টু n-1 বাই 2 এই হিসাবে 5 ইন্টু 4 বাই 2, মানে টোটাল 10টা কানেকশন হবে। সাপোজ 1 2 না দিয়ে আমার মনে হয় ABCD দিলে তুমি ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবা। ABCDE, তাহলে কানেকশন গুলো হবে এমন: AB AC AD AE, এ বাদ দাও, BC BD BE, বি বাদ দাও, সিডি সিই, সি বাদ দাও, লাস্ট হচ্ছে ডিই। তাহলে বলো টোটাল কয়টা কানেকশন হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে যদি 5টা কম্পিউটার হয়, টোটাল কানেকশন হবে 5 ইন্টু 4 বাই 2, দ্যাট ইজ 10। এমসিকিউ যদি পরীক্ষায় আসে যে ম্যাশ নেটওয়ার্কে যদি 10টা কম্পিউটার সংযুক্ত থাকে, তাহলে কতগুলা সংযোগের প্রয়োজন হবে বলো তো ভাইরা? 10টা কম্পিউটার যদি কানেক্টেড থাকে, কতগুলা সংযোগের প্রয়োজন হবে? 10 into 9 by 2. 45টা হবে, 45 হবে। তো এখানে আমি ছোট নেটওয়ার্ক, তো আমি দেখাই দিই 10টা কিভাবে। 1 2 3 4, এটা থেকে 5 6 7 8 9 10, টোটাল 10টা সংযোগ হয়। ক্লাসের সবাই কি ম্যাশ নেটওয়ার্কের সংযোগের ব্যাপারটা বুঝতে পারছো? ম্যাশ নেটওয়ার্কের সংযোগ। আচ্ছা, এবার বলো যে ম্যাশ নেটওয়ার্কের সুবিধাগুলো কি, মানে এইভাবে কানেক্টিভিটির কি সুবিধা হবে, কেউ বলতে পারবা? যারা এই ধরনের কানেক্টিভিটির সুবিধা হচ্ছে সবচেয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে, কারো জন্য কারো ওয়েট করতে হবে না। এ ধরো ডি কে ডাটা পাঠাবে, কোনো লাইনের প্রয়োজন নাই, এ লাইন দিয়ে পাঠিয়ে দিবে। সবাই কি বুঝতেছো? বা ডি একে ডাটা পাঠাবে, এ লাইন দিয়ে পাঠিয়ে দিবে। তো এই কারণে এই ধরনের টপোলজিতে ডাটা ট্রান্সফার সবচেয়ে দ্রুততর হয়। আর আরো সুবিধা আছে। সুবিধাটা হলো
এই ধরনের নেটওয়ার্কে দেখো সুবিধাগুলো আমি একটু কেতাবি ভাষায় তোমাদের বর্ণনা করি। অবশ্যই তোমরা বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা যতটুকু সম্ভব। বানায় লিখতে গেলে অনেক সময় ভুল হয়। দেখো সুবিধাগুলো বলছে যে ডাটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়। কম্পিউটার যদি আমি আরো বাড়ায় দিই সেক্ষেত্রে গতির উপরে কোনো প্রভাব পড়ে না, কারণ যত কম্পিউটারই বাড়াই না কেন সবাই সবার সাথে কানেক্টেড। তবে অসুবিধা আছে ভাইয়া, নতুন কম্পিউটার করতে গেলে সবার সাথে কানেকশন দিতে হবে না? অসুবিধায় পড়ে যাচ্ছি। তো নেটওয়ার্ক থেকে কোনো নোড যদি বিচ্ছিন্ন হয়েও যায় তাতেও বাকিরা যেহেতু কানেক্টেড আছে কোনো প্রবলেম হয় না। সবাই কি বুঝতেছো? সাপোজ এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, এইটার সাথে কেউ হয়তো যোগাযোগ করতে পারবে না, বা এখান থেকে হয়তো কেউ যোগাযোগ মানে তাকে ডাটা পাঠাইতে পারবে না, তো বাকিরা কি ঠিক থাকবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই ওকে। আর এখানে বলছে যে এই ধরনের নেটওয়ার্কে কোনো সার্ভারের প্রয়োজন হয় না, তার মানে একটু খরচ কমে যাবে। আর একই নোড একাধিক নোডের ডাটা ট্রান্সমিট করতে পারে, মানে সাপোজ এ চাইলে একই সাথে 4টা কম্পিউটারকেই ডাটাটা সেন্ড করতে পারবে। এইটা কিন্তু অন্য তেমন কোনো টপোলজিতেই আমরা পাইনি। সবাই কি বুঝতেছো? একই সাথে সবাইকে ডাটা পাঠাইতে পারবে, এটা একটা বড় সুবিধা। আর ডাটা ট্রান্সমিশনের সকল নোড সমান অধিকার পায়। আমরা জানি যে কমন কথা, সার্ভার যদি না থাকে তাহলে কি সবাই সমান অধিকার পায় না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অসুবিধাগুলো একটু বোঝার চেষ্টা করি। অসুবিধাগুলো হচ্ছে এই টপোলজিতে সবচেয়ে বেশি তার লাগে, তাই ব্যয়বহুল। এই টপোলজি কনফিগার করা অনেক মুশকিল। ভেড়া খেয়াল করো, প্রত্যেকটা পিসি একটা সার্ভার পিসির মতো আচরণ করবে, কারণ মানে ও মানে 1 নাম্বার পিসি 2 কে 3 4 5 সবাইকে ডাটা পাঠানোর মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। তার মানে নিয়ন্ত্রণটা প্রত্যেকটা কম্পিউটারকে কনফিগার করতে হবে বা সফটওয়্যারের আওতায় আনতে হবে। এই কারণে এইটা কনফিগারেশন করা বা এই মানে এই ধরনের সিস্টেমটা ডেভেলপ করা একটু কষ্ট, মানে ভালো আমাদের ইঞ্জিনিয়ার প্রয়োজন বা যে ভালো সফটওয়্যার জ্ঞান আছে তাদের দ্বারা এটা করতে হবে। আর কম্পিউটারের সাথে আমি যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে ব্যয় অনেক বাইরে যাবে। কারণ দেখো 5টা পিসি হইলে মাত্র 10টা লাইন লাগতেছে, 10টা পিসি হয়ে গেলেই লেগে যায় 45টা। তো তুমি যদি ভেড়া তুমি যদি 100টা কম্পিউটার আনো তাহলে খবর আছে তোমার, দেখো মানে 4500 কানেকশন তৈরি করতে হবে। তো দ্যাট বেশি কম্পিউটার হইলে ম্যাশ টপোলজি ইজ নট এ সুইটেবল ওয়ান। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, নেক্সট টপিকে চলে যাব, 5 নাম্বার, এবং এটা মোটামুটি সর্বশেষ, ট্রি টপোলজি, গাছ। যারা ট্রি টপোলজিতে চমৎকার একটা বিষয়, গাছের যেমন কি থাকে বলতো, শাখা থাকে, শাখার থাকে প্রশাখা। মানে ধরো এইটা একটা সার্ভার কম্পিউটার, এটার থেকে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চের মাধ্যমে এক একটা কম্পিউটার দেখা যায় যে ধরো একটা কম্পিউটার এটা মূল কম্পিউটার, এখান থেকে একটা সাব কম্পিউটার, এখান থেকে আবার কতগুলো কম্পিউটার কানেক্টেড। তো এইভাবে করার লাভটা কি, মানে এই ধরনের ইস্যুতে লাভটা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে লেখাটা একটু পড়ে নাও, যে প্রত্যেকটা সংগঠনে একটা রুট থাকে, মানে একটা সার্ভার বা রুট নোড থাকে, আর সেটার সাথে অনেকগুলা ক্লায়েন্ট কম্পিউটার থাকে এখানে আলাদা আলাদা। তো এই ধরনের নেটওয়ার্কের সুবিধাটা হইলো যখন আমাদের অনেক বড় কোনো নেটওয়ার্ক আসবে তখন কিন্তু ভেড়া এই ধরনের নেটওয়ার্কটা খুব উপযোগী। আমি একটু বুঝায় বলি কেন। সাপোজ এটা হলো মূল পিসি, সার্ভার পিসি, এর সাথে অনেকগুলা ক্লাস্টার নোড আছে, এগুলাকে বলা হয় রুট নোড। এবারে এই সংগঠনের সুবিধাটা কি এটা আমি একটু আলোচনা করব। আর এখানে অনেকগুলা পিসি আলাদা আছে। এইটা কিন্তু অ্যাজ লাইক অ্যাজ, ভালো করে শোনো, এটা কিন্তু
ধরো এটা হলো মেইন কানেকশনটা, এটা হচ্ছে মেইন কানেকশন। তো এই ধরনের এটা কিন্তু অনেকটা বাস নেটওয়ার্কের মতোই, মানে এই ধরনের সংগঠন কিন্তু বাস নেটওয়ার্কের মতোই, তবে এটার একটু পার্থক্য বা একটু অ্যাডভান্টেজটা হলো এই যে পিসিটা এ কিন্তু সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড না। বলো এই 1 নাম্বার পিসিটা কার সাথে কানেক্টেড? 1 নাম্বার পিসিটা এই রুট নোডটার সাথে কানেক্টেড। তো এই ধরনের ব্যবস্থাপনায় চেইন অফ কমান্ড আছে। যারা তোমরা কি চেইন অফ কমান্ড এই নামটা শুনে আসছো কখনো? আর্মিদের ইতে কিন্তু চেইন অফ কমান্ড থাকে, মানে সাপোজ যারা লেফটেন্যান্ট তারা হইলো ক্যাপ্টেনদের কথা শুনে, ক্যাপ্টেন কথা শুনে মেজরের, মেজর কথা শুনে কর্নেলের, কর্নেল কথা শুনে ব্রিগেডিয়ার জেনারেল, বা এইভাবে আর কি। তো চেইন অফ কমান্ড আছে। তো বিষয়টা হইলো এই ধরনের ব্যবস্থা কিন্তু অফিসের জন্য খুবই উপযোগী, কারণ মানে এই 1 নাম্বার পিসির কিন্তু সার্ভার পিসির সাথে কাজ নাই। সাপোজ এইখানে অফিসের বস বা এমডি আছে, উনি এই পিসিটা ইউজ করতেছেন, আর এখানে আছে অ্যাকাউন্টস এর বস, এইখানে আছে কমার্শিয়াল, আর এখানে হলো প্রোডাকশন। তো এর বস গুলা এখানে, আর এমডি এখানে, আর অ্যাকাউন্টের যারা ওই যে চাল্লিবাল্লি আছে না, মানে তাদের সহযোগী, এরা হলো এই পিসি গুলাতে নিয়ে বসছে। তাহলে বলো এই অ্যাকাউন্টস এর কর্মকর্তারা কার সাথে যোগাযোগ করবে? এই অ্যাকাউন্টস এর বসের। আর অ্যাকাউন্টস এর বস এমডির সাথে যোগাযোগ করবে, এই বেটা এমডির সাথে কোনো কাজ নাই। সবাইকে আমার কথা বুঝতেছে? তাতে হবে কি, জি ভাইয়া। হ্যাঁ দেখো অনেকগুলা পিসি থাকলেও মানে ডাটা ট্রান্সমিশন কিন্তু ব্যাহত হবে না, কারণ ডাটা কিন্তু ও খালি ওর সাথে কানেক্টেড, ও বাকিদের সাথে কানেক্টেড, কিন্তু এই ডাটা কিন্তু ও পাবে। তো এরা যে কোনো কাজ করে ওকে দিবে, ও পাঠাবে ওকে। তো দ্যাট ইজ ওয়াই এটা হলো চেন অফ কমান্ড এর মধ্যে আছে, এবং বাস নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও এই ধরনের নেটওয়ার্ক হচ্ছে অফিস ব্যবস্থাপনায় সবচেয়ে উপযোগী। তোমাদের মানে কলেজ পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে একটা অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি তোমার মানে সবচেয়ে উপযোগী বলে মনে করো, তখন তোমাকে ট্রি টপোলজির বর্ণনা দিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। এটা হলো সার্ভার, আর এগুলো হলো 40 5:40। ওকে, প্রথমে কিছু মিস করলে ওই এটা দেখে নিও, আমি ক্লাসের পরেই তো এটা দিয়ে দিব ভিডিও, এটা দেখে নিও। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আলাপ করে নেই তোমাদের সাথে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে চ্যাপ্টার 2 এর তোমাদের আরেকটা ক্লাস হবে নেক্সট সানডে নিলে মোটামুটি আমার চ্যাপ্টার 2 পার্ট 2 শেষ হয়ে যাবে। তারপরে আমরা যেটা করব ভেরা, ওই যে চ্যাপ্টার 3 তে ফেরত আসবো, কিন্তু তোমাদের মধ্যে সবাই ভেরা তোমাদের একটা এক্সট্রা ক্লাস, আমি একটা না ইনফ্যাক্ট 2টা এক্সট্রা ক্লাস মনে হয় নিতে হবে। তো নতুন জানি কারা কারা আসো এখানে, যারা চ্যাপ্টার এর আগে ক্লাসগুলো করো নাই, আমাকে একটু জানাও। 1 2 4 5। আচ্ছা আমি নামগুলো দেখি নেই। হ্যাঁ, হুমায়রা, ইশতিয়াক, ফায়রোজ আফরিন, মুন, আবরার তাহসান, আর কে? রাফি ভুইয়া। আর কেউ আছো? হ্যাঁ, আরেকজন পাইছি। হ্যাঁ, তোমাদের ভেরা শুনো, আমি তোমাদের উদ্দেশ্যে, তোমরা কি গ্রুপে সবাই অ্যাডমিট হইছো? গ্রুপে? জি ভাইয়া। এমন কেউ আছো যে গ্রুপে নাই? স্যার আমি নাই। গ্রুপে যদি অ্যাড না, আচ্ছা গ্রুপে যদি অ্যাড না থাকো তাহলে আমার কথা শোনো মনোযোগ দিয়ে। এই যে সরি, আমি একটু আমার আইডিটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, ক্লাসের পরে আমাকে একটু নক করবা। সবাই একটু দেখে নাও, আমি স্ক্রিনে আমার মেসেঞ্জার আইডিটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এই মেসেঞ্জার আইডিতে আমাকে নক করে গ্রুপে অ্যাড করে নিতে বলবা। যারা কেন বলতেছি একটু কষ্ট, তোমরা যদি আরেকটু আগে অ্যাডমিট হইতা আমার জন্য আসলে সুবিধা হইতো, তাহলে 3 এর অংশটা তোমরা আগেই পাইতা। এটা আমার মেসেঞ্জার আইডি, ক্লাস শেষ হইলে তোমরা আমাকে গ্রুপটায় অ্যাড করে নিতে বলবা। তোমাদের নেক্সট উইকের পড়ার আগে
আমি তোমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার লজিক গেট এইটার কিছুটা আইডিয়া দিয়ে দিব, যেন তোমরা ওই ক্লাসগুলো বুঝতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? আর যারা নতুন ভর্তি হইছো তাদেরকে এই কোর্সের শেষে আমি আবার রিপিট পড়াটা পড়ায় দিব, মানে যেই টপিকগুলো মিস করছো আগের টপিকগুলো পড়ায় দিব। আমার কথা বুঝছো সবাই? আচ্ছা ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। তো এবারে আমি একটু সুবিধা অসুবিধাগুলোতে আসবো। আমাদের ট্রি টপোলজির কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা, সেটা একটু দেখে নাও। দেখো, ট্রি টপোলজির সুবিধা হইলো এই ধরনের ট্রি টপোলজিতে সহজেই নেটওয়ার্কটা এক্সপান্ড করা যায়। যারা খেয়াল করো, সাপোজ একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করব, তাহলে কেন্দ্রীয় হোস্ট থেকে আমি এখানে আরেকটা কম্পিউটার দিয়ে আমি কি আরেকটা রুট তৈরি করতে পারবো না? পারবো। ওকে, জি ভাইয়া। তারপরে নেটওয়ার্ক থেকে কোনো নোড যদি বিচ্ছিন্ন করা হয়, সাপোজ এই নোডটা আমার দরকার নাই, মনে করলাম যে এটা একটা ডিপার্টমেন্ট খুলবো, পরে দেখলাম যে লস হচ্ছে, এইটা বাদ দিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এটা একটা মানে বড় সুবিধা। আর রুট নোড ব্যতীত নেটওয়ার্ক ভুক্ত যে কোনো কম্পিউটার অচল হলে নেটওয়ার্ক প্রায় সম্পূর্ণ সচল থাকে। মানে সাপোজ এই কম্পিউটারটা নষ্ট, তাতে হয়তো এ কাজ করতে পারলো না, এই কারণে আংশিক বলছে, তাহলে বাকি সবাই কিন্তু তাদের মধ্যে কাজ করতে পারবে। ইনফ্যাক্ট যদি একটা রুট নোডও নষ্ট হয় এইটাও, তাতে কিন্তু বাকি নোডগুলো চলবে। আমি একটু এই চিত্রে দেখাইলে মনে হয় ব্যাপারটা আরো ভালো বুঝবা। সাপোজ এইটা নষ্ট, তাহলে তো সমস্যাই নাই, এও সচল আছে। এই রুট নোড নষ্ট হইলে ওদের সমস্যা হবে, বাকিরা কিন্তু সচল থাকবে। বুঝতেছো আমার কথা? এগুলা বানাই লেখা যায় না? পয়েন্টগুলা কি বানায় লিখতে পারবো না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট অসুবিধাগুলোতে যাই। ও আরেকটা সুবিধাটা হইলো এখানে বলে নাই কেন যেন, আমি বুঝলাম না। মানে এই ধরনের অফিস ব্যবস্থাপনার জন্য উপযোগী, এইটা সবার আগে তোমাদের বলতে হবে। সুবিধার মধ্যে অবশ্যই অফিস ব্যবস্থাপনায় এটা উপযোগী, এই কথাটা মেনশন করবা। সবাই কি আমার কথা বুঝছো? আচ্ছা, তো এবারে বলছে যে কেন্দ্রীয় হোস্ট, এটা তো অবশ্যই, মানে এইটা নষ্ট হলে তো পুরা নষ্ট হবেই। মানে অসুবিধা বানাইছে আর কি, বুঝছো? মানে এখন সার্ভারই নষ্ট, তাহলে তো এটা আল্লাহর দুনিয়ার সব মানে নেটওয়ার্কেই সমস্যা হবে। আর বলছে যে যদি রুট নোডটা নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক আংশিকভাবে অচল হয়, মানে এই অংশটা ধরো যে অচল হয়ে পড়বে। আর অন্যান্য টপোলজির তুলনায় এইটাও কিন্তু কনফিগার করা একটু কষ্ট হয়, কারণ আলাদা আলাদা আমাকে রুট নোড সৃষ্টি করতে হবে, এইটা থেকে আবার একটা নেটওয়ার্ক, এটা থেকে একটা নেটওয়ার্ক। তো যেটা হবে যে কনফিগারেশন করা, ভেরা আমি যদি একটু কমপ্লিটলি আলোচনায় যাই, কনফিগারেশন করা কোন দুইটা টপোলজিতে কষ্ট বলো তো? 5টা পড়াইছি তোমাদের, কোন দুইটা কনফিগারেশন করা কষ্ট? একটা হলো ম্যাশ আর একটা ট্রি। সবাই কি বুঝতেছো? বলতো কোন দুইটা পিসি ছোট নেটওয়ার্কের জন্য উপযুক্ত? ছোট নেটওয়ার্কের জন্য দুইটা আছে, রিং। একটা হলো রিং আর একটা ম্যাশ। এখন আমাকে বলো, সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করতে হবে এই শর্তে কোন নেটওয়ার্ক নিবা? ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি। হ্যাঁ, ম্যাশ কিভাবে হয় বলতো? সবার সাথে সবাই কানেক্টেড না? সবাই কি বুঝতেছো? আর যদি সবচেয়ে কম খরচে নেটওয়ার্ক তৈরি করতে চাও তাহলে কোনটা বলতো? লাস্ট ক্লাসে বলছি রিং। আর অফিস ব্যবস্থাপনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন বলতো? ট্রি টপোলজি। ট্রি। তাহলে ভাইয়া তোমাদের আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলা তোমাদের কলেজ পরীক্ষায়, বিভিন্ন কলেজ পরীক্ষায় আসছে। তোমাকে সরাসরি টপোলজির নাম না বলে বলবে কি যে এইটার জন্য কোন টপোলজি লাগবে বলে তুমি মনে করো। এখন তুমি যদি ভুলটা ধইরা ভুলি বর্ণনা দিয়ে দাও তাহলে 0 পাবা। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। এবার
এবারে আমরা যেটা পড়বো সেটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিডটাকে নতুন করে পড়ানোর কিছু নাই, একটা বড় নেটওয়ার্কের কোন অংশে, ধরো একটা বড় নেটওয়ার্ক, এর এই অংশে হলো রিং, এই অংশে হলো স্টার, এই অংশে হলো সাপোজ বাস, এই পুরা নেটওয়ার্ক এইটাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক। মানে কতগুলা টপোলজি একত্রে যদি কোনো একটা বড় নেটওয়ার্কে কাজ করে, সেক্ষেত্রে সেই টপোলজিটাকে আমরা হাইব্রিড টপোলজি বলবো। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? না, এটার আলাদা করে কোনো বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা আসলে ওইভাবে আলাদা কোনো হিসাব হবেও না। অনেক বইতে 5টাই টপোলজির কথা বলা আছে, হাইব্রিডের বর্ণনাই দেয়নি। সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটার আমি আলাদা করে আর কিছু পড়াইলাম না। তো আমাদের যে টপিকটা পড়ানো হলো সেটা হলো নেটওয়ার্ক টপোলজি। তোমাদের নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। লাস্ট ক্লাসে আমি তোমাদের কিন্তু নেটওয়ার্ক কেন প্রয়োজন, নেটওয়ার্কের কাজ কি, আর নেটওয়ার্কের টপোলজি আজকে শেষ করলাম। নেটওয়ার্কের প্রকার ভেদেও গেছিলাম, কিন্তু ওইখানে আমি কন্টিনিউ করি নাই। তোমাদের হয়তো মনে আছে আমরা ভৌগোলিক দূরত্বের ভাগে নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই? এই 5টা ক্লাসের সবার কি মনে আছে ভাইরা? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, কতগুলা লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে তৈরি হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সিমিলারলি একটা মেট্রোপলিটন এরিয়া বা একটা শহর কেন্দ্রিক যে মাইক্রোওয়েভ, মানে তার বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যেটা, সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। আর ফাইনালি ইন্টারনেটকে আমরা কি বলি, মানে ভৌগোলিক সীমারেখা নাই এমন নেটওয়ার্ক ব্যবস্থাটাকে বলা হয় ওয়ান, যেখানে অবশ্যই স্যাটেলাইট এবং মাইক্রোওয়েভ টেকনোলজি এগুলা কাজ করবে। এরা লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে মূলত তারবিহীন প্রযুক্তি কিন্তু 2 ধরনের হয়, একটা হলো টেরিস্ট্রিয়াল, আরেকটা হলো স্যাটেলাইট। টেরিস্ট্রিয়াল কোনটা বলতো? মাইক্রোওয়েভ টেকনোলজি, যেটা মানে এরকম আলাদা আলাদা আমাদের ডিশ আকৃতির অ্যান্টেনা আছে, একটা সেন্ডার একটা রিসিভার, ডাটা একটা সেন্ড করে একটা রিসিভ করে, একটা নির্দিষ্ট এলাকায় যেই এই মাইক্রোওয়েভ স্টেশনটা থাকে এইটাকে তার টেরিটরি বলা হয়। এই কারণে এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাটাকে টেরিস্ট্রিয়াল বলে। তো ভেরা তোমরা এই কথাগুলা কিন্তু একটু মনে রাখো। টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক অনেক বইতেই কিন্তু অনেকগুলা কথা বলা নাই, এই কারণে যেটা হয় যে একটা ওয়ার্ড হয়তো তুমি জানো না, এই কারণে পারফেক্টলি তুমি বর্ণনাটা দিতে পারবা না। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের ক্লাসের সবাইকে? পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কথা হইলো, তোমাদের কিন্তু মানে শুধুমাত্র আমি বইয়ের টপিক পড়াচ্ছি তা না, আমরা কোর্সটা শেষ হইলে তারপরে কিন্তু সৃজনশীল আর এমসিকিউ এইটাও সলভ করব টেস্ট পেপারে। তো তোমরা জানো যে তোমরা এখানে তো ব্যাচ 2, ব্যাচ 1 কে আমি ইতিমধ্যে চ্যাপ্টার 1, 2, 3 এগুলো কমপ্লিট করছি। তো ওদের সহ তোমাদের মানে এই টপিকটা আবার রিপিট করব। তো মানে রিপিট বলতে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর এমসিকিউ এগুলো সলভ করব। ভাইয়া আমাদের কোর্সের মধ্যে কি কি চ্যাপ্টার Okay. পড়াবেন আপনি? এবারে বলো ভাইয়া। কোর্স মধ্যে কতটুকু চ্যাপ্টার বলতেছেন? 1 থেকে 4, 1 থেকে 4, 1, 2, 3, 4। তোমরা কি বুঝতেছো আমার কথা? ওকে ভাইয়া। 1 থেকে 4 প্রথম 4টা, কারণ 5 আর 6 ফার্স্ট ইয়ারে থাকার সম্ভাবনা খুবই কম। এমন কারো কি সিলেবাস আছে যাদেরকে 5 বলছে? মানে জি ভাই আমার। 2-1টা। হ্যাঁ আমি বুঝছি, সরকারি বিজ্ঞান কলেজ তাই না? জি ভাইয়া। তো যাদের 5 আছে, মানে 5-এর মনে হয় প্রথম অংশটা আছে আমি যতটুকু জানি। তো যাদের 5 আছে তাদেরকে আলাদাভাবে পড়াবো, সেটা শিডিউল ব্যাচে পড়াবো না। সবাই কি বুঝছো? কারণ 5 আর 6 আমি সেকেন্ড ইয়ারের কোর্সে পড়াই।
আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ওকে, এবারে নেটওয়ার্কের প্রকার ভেদে আসি। আমরা প্রথমত নেটওয়ার্কের প্রকারভেদ যেটা করছিলাম সেটা হচ্ছে ভৌগোলিক দূরত্বের বিস্তৃতিতে। সেই ভৌগোলিক দূরত্বের বিস্তৃতিতে 5 প্রকার। এইবারে আসো দ্বিতীয় পয়েন্টে যাই আমরা। এগুলা শেয়ার করছি, দুঃখিত। এবারে আসো সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে, মানে কিভাবে কম্পিউটারটা মানে নেটওয়ার্কটা নিয়ন্ত্রিত হয় এবং কে সার্ভিসটা প্রদান করে। মানে সাপোজ টপোলজি তো তোমরা বুঝছো কিভাবে কানেক্টেড, কিন্তু একটা নেটওয়ার্কে কোন পিসিটা কোন সার্ভিস দেয় এবং কিভাবে নিয়ন্ত্রিত হয়, এই বেসিসে নেটওয়ার্ক হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মানে একটার সাথে একটা কানেক্টেড, P2P বলে এটাকে। আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, যেটা আমি তোমাদের পড়াইছি, মানে সার্ভার পিসি থাকে তার সাথে অনেকগুলা আলাদা ক্লায়েন্ট পিসি থাকে। আর ফাইনালি হলো হাইব্রিড। হাইব্রিডটা অনেকটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মতোই আমি পড়াবো, যেখানে গ্লোবাল স্টোরেজ থাকে। এরা আমাদের সময় আমরা এই কথাগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হতো। ভাইরা তোমরা কি গ্লোবাল স্টোরেজ কথাটা বুঝো? হোয়াট ইজ দ্য গ্লোবাল স্টোরেজ? ড্রাইভ মানে অ্যাজ লাইক অ্যাজ মানে গুগল ড্রাইভ, ক্লাউড স্টোরেজ। যে কোনো জায়গা, হ্যাঁ ক্লাউড স্টোরেজ আর কি। তো প্রথমে আসো আমরা একটু পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করি। তো এখানে পৃথক কম্পিউটার সার্ভার ব্যতীত, মানে সার্ভার থাকবে না এমন একাধিক কম্পিউটারের মধ্যে আমি যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, দেখো টপোলজিটা আগে পড়ানোর কারণে তোমরা কিন্তু এটা একটু বুঝতে পারবা। আচ্ছা, একটু তোমাদের কয়েকটা স্টুডেন্ট আসছে, আমি একটু পজ দিচ্ছি পরে। ওকে, তো এই ধরনের নেটওয়ার্কে ভেরা সবাই খেয়াল করো, মূলত P2P নেটওয়ার্কটা বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা অ্যাজ লাইক অ্যাজ রিং নেটওয়ার্কের মতো না ভেরা? প্রতিটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্টেড থাকে, একটু চিত্রটা দেখে নাও। বা স্টার, মানে রিং বা স্টারের মতো। দেখো এইখানে কিন্তু স্টার নেটওয়ার্কের মতো লাগতেছে না পিয়ার টু পিয়ার নেটওয়ার্ককে? জি ভাইয়া। আমি যদি একটু ভালো করে বোঝাই, সাপোজ মানে এই 1 নাম্বার পিসি, এটা ধরো 1 নাম্বার পিসি, এটা ধরো 2, এটা 3, এটা 4। 1 ধরো 4 কে ডাটা পাঠাবে। তো 1 হচ্ছে এই হাব বা এই সুইচে এটা পাঠাবে ডাটাটা, এই ডাটা থেকে এটা 4 এ চলে যাবে। তো এখানে যেটা হলো যে 1 আর 4 এর মধ্যে একটা পিয়ার গঠন হয়েছে। তো সেক্ষেত্রে বাকি দুইটা যে পিসি আছে তাদের কিন্তু এখানে কোনো ভূমিকা নাই। কিন্তু এই ধরনের নেটওয়ার্কের একটা অসুবিধা হচ্ছে, এটা কিন্তু কনফিগার করতে হবে তোমাকে আলাদাভাবে। প্রত্যেকটা পিসিকে অ্যাজ এ সার্ভারের মতো আলাদা করে চিন্তা করতে হবে। কেন্দ্রীয়ভাবে এটার কোনো ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না। এই যে দেখো অসুবিধাগুলো এখানে বুঝছে। মানে সাপোজ এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, এর ডাটা তো আমি কোথাও রাখি নাই, কোনো সার্ভারে রাখি নাই, তাহলে কি তোমার ডাটাটা লস্ট হয়ে গেল না? সবাই কি বুঝতেছো আমার কথা? তোমরা আমাকে একটু বলো, কোন ব্যাংক কি এই ধরনের নেটওয়ার্ক ইউজ করবে? কি মনে হয় তোমার? ব্যাংক বা বীমা কোম্পানি, যাদের জন্য ডাটাবেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই কি আমার কথা শুনতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো তাদের কিন্তু আসলে এটা কখনোই মানে কাজ হবে না, বা এই ধরনের নেটওয়ার্ক তারা ইউজও করবে না। তো প্রত্যেকটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে, এই কারণে ব্যবহারকারীর কাজ কিন্তু একটু দ্রুত হয়ে যায়। সাপোজ ধরো মানে একই সাথে এই পিসিটার সবাই অ্যাক্সেস করছে, তখন এ দেখবে কি সিস্টেম হয়ে গেছে অনেক স্লো, কাজ করতেছে না তার পিসি। কারণ একই সাথে অনেকগুলা মানে প্রসেসরে দেখা যাবে যে প্রসেসর যদি অনেক কম হয়, সেক্ষেত্রে এটা যে কোনো কাজ লোড হইতে অনেক টাইম লাগবে, এটা একটা প্রবলেম। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও 20 এর অধিক যদি ব্যবহারকারী হয়,
তাহলে এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক করা পসিবল না। তো বর্তমানে তো ভেরা উইন্ডোজ তো কত চলে আসছে, উইন্ডোজ 10 তো আমি চালাইতাম অনেক আগে, 12 তো মনে হয় আসছে। এখন কত চলতেছে জানো উইন্ডোজ? যাই হোক, এবারে সুবিধাগুলো একটু দেখো। নেটওয়ার্ক সিস্টেমে অপারেটিং সিস্টেম বা সার্ভারের প্রয়োজন নাই। তারপরে বলছে দক্ষ জনবল নিয়োগের কোনো প্রয়োজন নাই, কারণ এটা কিভাবে কাজ করে বলো, একটা পিসি আর একটা পিসিতে ঢুকে কাজ করতে হয়। আর ক্লায়েন্ট সার্ভার পিসির তুলনায় এই ধরনের নেটওয়ার্ক স্থাপন করাটা একটু সহজ। আমরা এখন ক্লায়েন্ট সার্ভারে যাব। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা এখন তুমি মনে হয় কিছুটা বুঝতে পারবা। টপোলজিটা বুঝলে এই প্রকার ভেদটা বুঝতে আসলে সহজ লাগে, এই কারণে আমি আগে টপোলজিটা পড়াইছি। ভেরা একটু বলো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে কি ঘটে। এই যে সবাই একটু বুঝে নাও, এরা সবাই ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্ট, এরা হলো সার্ভার পিসি কে ডাটাটা পাঠায়, এবং সার্ভার পিসি থেকে এই যে কেন্দ্রীয়ভাবে ডাটাটা কিন্তু স্টোরেজ। ভেরা এই যে এইটা কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর ভেরা তোমরা যেটা পড়তেছো যে হাইব্রিড, হাইব্রিডে হচ্ছে এই ডাটাবেস থেকে এটাকে একটা গ্লোবাল স্টোরেজ মিডিয়াতে নিয়ে যাওয়া হয়। মানে সাপোজ আমরা যেটা করতেছি, আমাদের যে প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করলাম, বা প্রতিটা ক্লাস আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপ মানে স্মার্টফোনে নিয়ে আসলাম, এটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মতো কাজ করতেছে। আমি যদি এই ডাটাগুলাকে গ্লোবাল স্টোরেজ মিডিয়াতে নিয়ে যাই, যেমনটা আমি করছি, আমার একটা আলাদা গুগল ড্রাইভ করে সেখানে চ্যাপ্টার গুলা সিরিয়াল ওয়াইজ রেখে দিছি, তো আমার এই নেটওয়ার্কটাকে আমি কিন্তু হাইব্রিড নেটওয়ার্ক বলতে পারি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? সো এখানে যেটা একটু প্রবলেম হয় সেটা হলো প্রত্যেকটা ক্লায়েন্ট এই ডাটাটা নেওয়ার জন্য সার্ভারকে রিকোয়েস্ট দেয়, আর সার্ভার সেই অনুযায়ী রেসপন্স করে। তো দ্যাট ইজ ওয়াই এটা কনফিগারেশন করা কিন্তু একটু কষ্ট। আর সার্ভারে প্রবলেম হইলে এই যে দেখো, এগুলো মনে হয় তুমি বানায় লিখতে পারবা, আমি অসংখ্যবার বলছি সার্ভার বিকল হওয়া মানে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল। কিন্তু সুবিধাটা কি বলতো, যে কোনো একটা ক্লায়েন্টের প্রবলেম হইলে কিন্তু বাকিরা সচল থাকে। যারা এগুলো কি বানায় লিখতে পারবা? আমার মনে হয় পারবা, তাই না? পরীক্ষার সময় যারা পরীক্ষার সময় তোমাকে এরকম পিসি আঁকবা না, তুমি এরকম বক্স করে এটার মধ্যে ক্লায়েন্ট লিখে দিবা। সবাই কি বুঝতেছো আমার কথা? তোমাকে এত সুন্দর করে পিসি আঁকতে হবে না, ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই। ওকে, নেক্সট। আরেক ভাবে প্রকারভেদ আছে, শেষ রকম যেটা, একটু যাচ্ছি। ভাইয়া সৃজনশীলের প্রশ্ন আসছে কি আমাদের চিত্রটা এঁকে দেখাই দিতে হবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমাকে যদি বলে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে অবশ্যই এটা চিত্র আঁকতে হবে। মানে শুধুমাত্র তুমি বর্ণনা লিখলেই হবে না। মানে পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর হাইব্রিড নেটওয়ার্ক দুইটার ক্ষেত্রেই কিন্তু, তিনটার ক্ষেত্রে কিন্তু চিত্র আঁকতে হবে। তোমরা আমাকে বলো মানে এই দুটার মধ্যে চিত্রের পার্থক্যটা কি হবে, মনে আছে সবার? আবার দেখা একটু। যদি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক থাকে তাহলে তুমি এই গ্লোবাল স্টোরেজটা আঁকবা না, মানে ওই হলো স্টোরেজ। আর হাইব্রিডের ক্ষেত্রে কি, এই সার্ভারটা হচ্ছে গ্লোবাল স্টোরেজ মিডিয়াতে ডাটাটা সেভ করে রাখে। বুঝতে পারছো সবাই পার্থক্য দুইটার মধ্যে? জি ভাইয়া। ফাইন। তো এবারে আসো তৃতীয় ভাবে আমরা কিভাবে নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করতে পারি, সেটা হলো মানে হোস্ট টার্মিনাল আর নোড সংখ্যার উপরে ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। দুইটার মধ্যে পার্থক্য হলো এই যে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মানে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক হচ্ছে এই মানে সার্ভারটা কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা করে মানে নিয়ন্ত্রণ করে, এবং এই যে এই পিসি গুলা এগুলা কিন্তু
মানে এখানে একটা কথা, দুইটা কথা মেনশন করছে, এটা একটু আলাদা করে পড়তে হবে তোমাদের। খেয়াল করো, এই টার্মিনালটা দুই ধরনের হয়। একটা বলছে ডাম্প টার্মিনাল, ডাম্প মানে এটা বলদ, তোমরা জানো যে বোকা, আর ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম্প টার্মিনাল হচ্ছে এই টার্মিনাল অংশে কোনো মেমোরি বা স্টোরেজ ডিভাইস নাই, তাই কোনো প্রক্রিয়াকরণ করার সুযোগ থাকে না। তো প্রক্রিয়াকরণ করার সুযোগ থাকে না মানে, সাপোজ এই পিসিটা যদি জাস্ট এটার মধ্যে কোনো একটা কাজ করা হলো, এ জাস্ট কি করে ডাটাটা ওকে পাঠায় দেয়, মানে ও কোনো ডাটা প্রসেস যদি করতে না পারে, তাহলে এই টার্মিনালটাকে ডাম্প টার্মিনাল বলবো। আর যদি এই পিসিটাই, খেয়াল করো, এই পিসিটা যদি কোনো ডাটাকে প্রসেস করে তারপরে সেই প্রসেস ডাটাকে সার্ভারে পাঠায়, তাহলে এটাকে ইন্টেলিজেন্ট টার্মিনাল। সবাইকে আমার কথা বুঝছো? আর এই প্রত্যেকটা পিসি কেন্দ্রীয়ভাবে এই সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত, এই কারণে এটাকে সেন্ট্রালাইজড সার্ভার বলা হয়। আর আরেকটা যেটা আছে সেটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটার সংজ্ঞাটা একটু পড়ো। এই ধরনের নেটওয়ার্কে হচ্ছে পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন বা টার্মিনাল, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট যন্ত্রাংশ নিয়ে তৈরি হয়ে থাকে। ইন্টেলিজেন্ট টার্মিনালের ন্যায় বৈশিষ্ট্য সম্পন্ন নিজস্ব প্রোগ্রাম। তো পার্থক্যটা কি বলতে পারবা কেউ এই এই দুটার মধ্যে? মানে সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মধ্যে মূল পার্থক্যটা হইলো এইখানে একটা পিসি পুরা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে হয় কি, যারা মানে ইন্টেলিজেন্ট টার্মিনাল গুলাকে হয়তো এই স্টোরেজ মানে গ্লোবাল স্টোরেজটা নিয়ন্ত্রণ করে, আর ডাম্প টার্মিনাল যেগুলা সেগুলো তো ডাটা কোনো প্রসেস করে না, তো ওইগুলাকে হয়তো কোনো গ্লোবাল স্টোরেজ মিডিয়ায় জাস্ট আপলোড করে রাখা হয়। মানে দুইটা, মানে এই দুই ধরনের টার্মিনাল আমি যদি দুই ভাবে সেভ করি, সেক্ষেত্রে সেটাকে আমি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলতে পারবো। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে? আরেকটা জিনিস হইলো, যারা ইন্টেলিজেন্ট টার্মিনাল কিন্তু মানে তার একটা ডাটা অন্য ক্লায়েন্টকে পাঠাইতে পারবে, কিন্তু ডাম্প টার্মিনাল এই কাজটা করতে পারে না। তাহলে চিত্র দেখে বলো তো ভেড়া, আমি যদি নাম্বারটা দিই, দেখি তোমরা বুঝো কিনা। 1 2 3 ভেড়া বলো তো। আর এটা হলো 4। এখানে দুইটা ডাম্প টার্মিনাল আর দুইটা ইন্টেলিজেন্ট টার্মিনাল আছে। কোন দুইটা? কে কে বলতে পারবা? স্যার 1 আর 4 ইন্টেলিজেন্ট। এক, হ্যাঁ ভেরি গুড। 1 আর 4 হচ্ছে intelligent। ইন্টেলিজেন্ট টার্মিনাল, আর 2 আর 3 হচ্ছে 2 ডাম্প 3 টার্মিনাল, যারা শুধুমাত্র ডাটাটা মানে সেন্ট্রালাইজ নেটওয়ার্কে পাঠাতে পারে। তো নেটওয়ার্কের অনেক ভাবে প্রকারভেদ হয়, তো খেয়াল করো ভালো মতো। আমি আবারও টোটালটা যদি ব্যাখ্যা করি, এক নজরে পুরো জিনিসটা বলে দিচ্ছি। ভৌগোলিক দূরত্বের বিস্তৃতিতে নেটওয়ার্ক কত প্রকার বলো? 5। হ্যাঁ 5 প্রকার। 5 ল্যান মানে প্যান, ল্যান, ক্যান, ম্যান আর ওয়ান। তবে কোন বইতে, শুনো, কোন বইতে কিন্তু 4টাও আছে। এই কারণে এমসিকিউ যদি আসে পরীক্ষায় এরা, তাহলে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টাই দিও, কারণ বেশিরভাগ বইয়ে কিন্তু মানে 4 প্রকার বলা আছে, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের আলোচনা নাই। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বোর্ড বইতে 5টা দেওয়া। বোর্ড বইতে কি 5টা দেওয়া? জি বোর্ড ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে 5টা দিও অবশ্যই। আমি বোর্ড বইটা আসলে কি মানে দেখি নাই, কারণ বোর্ড বইয়ের মধ্যে মানে অনেক কথাবার্তাই কিন্তু নাই। মানে আমি একটু দেখছিলাম, মানে কয়েকজন ছবি পাঠাইছিল। তো যে কোনো টপিক বুঝতে হইলে কিন্তু এই বইগুলো আলটিমেটলি তোমার লাগবেই। সবাই বুঝতেছো আমার কথা? ওকে, সো ভৌগোলিক বিস্তৃতিতে 5 প্রকার। তারপরে বলো নিয়ন্ত্রণ আর সার্ভিস প্রদান, এই ক্ষেত্রে কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি সেটা? পিয়ার টু পিয়ার, 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, আর 3 নাম্বার হচ্ছে হাইব্রিড। আর লাস্ট বলো যে কতগুলা ইনপুট হবে, কে কাকে ডাটা পাঠাবে, এই ভিত্তিতে 2 প্রকার হয়। একটা হলো সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো মূলত
মানে প্রথম দুইটা টপিক কিন্তু বেশি পরীক্ষায় আসে। তো আমি তোমাকে ইম্পর্টেন্স গুলো একটু বলে দিলাম, সেইভাবে পড়বা। তো নেটওয়ার্কের প্রকারভেদ আমাদের শেষ হয়ে গেল, নেটওয়ার্ক কাকে বলে এগুলো পড়ে ফেলছি। এবারে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে, মানে আমি তো আজকে 5th ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো শেষ করব। দুইটা টপিক বাদ আছে আমাদের, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। হাব, রাউটার, সুইচ, রিপিটার, ট্রান্সফর্ম, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। স্যার নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে প্রকারভেদ পড়ব না? নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতেও আছে, একটু দাঁড়াও, আমি একটু পজ দিচ্ছি, এই বইতে কি আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, এখানেও আছে, হ্যাঁ এটাও পড়তে হবে, আমি একটু ভুলে গেছিলাম। তো নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে প্রকারভেদটাও পড়তে হবে, একটু দেখে নাও। পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্ক, ঠিকই বলছো, আবার হাইব্রিড নেটওয়ার্কও আছে। তো এটা আগে একটু শেষ করে নিই। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক 3 প্রকার। এক হচ্ছে পাবলিক, 2 প্রাইভেট, আর 3 নাম্বার হচ্ছে হাইব্রিড। প্রথমে প্রাইভেট নেটওয়ার্কের কথা বলো। তোমার বাসায় একটা ওয়াইফাই কানেকশন রাখছো, এটা কি পাবলিক নাকি প্রাইভেট? প্রাইভেট নেটওয়ার্ক। এটা কি সবাই কি অ্যাক্সেস পাবে? না, এটা সবাই অ্যাক্সেস পাবে না। যারা তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা জানে তারাই শুধু অ্যাক্সেস পাবে। তো নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে প্রাইভেট নেটওয়ার্ক বুঝলাম। পাবলিক নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কে প্রবেশ করার জন্য তোমাকে, মানে যে কেউ প্রবেশ করতে পারবে। সাপোজ এয়ারপোর্টে যে ওয়াইফাই আছে, হ্যাঁ এটা কিন্তু যে কোনো, যার কাছে স্মার্টফোন আছে সেই কিন্তু এই ইতে কানেক্টিভিটি পাবে। সবাই কি জানো? বিদেশে গেলে অনেকেই, যে আমি যতবারই গেছি, মানে ঢাকা এয়ারপোর্ট ছাড়া সব জায়গায় ওয়াইফাই ইউজ করতে পারছে। মানে আমি চাই না, মানে আমাদের ঢাকা এয়ারপোর্টে যে আমরা নেটওয়ার্কের একটা ওয়াইফাই আছে, জীবনেও কাজ করে না। উই নেটওয়ার্ক সার্ভিস। হ্যাঁ মানে উইও আছেন, আমরাও আছি মনে হয়, আমরা একটা টেকনোলজি, ওরাও মনে হয় কাজ করে। তো আমরাটাই উই, মানে ওদের উই নামে হচ্ছে আপনার একটা মোবাইল ব্র্যান্ড বের করছিল। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, এটা আমি জানি না, যাই হোক। তো বিদেশে গেলে কিন্তু ইজিলি দেখা যায় যে তখন তো সিম কাজ করে না, তখন ওয়াইফাইটাই হলো ভরসা। তো সবার সাথে দেখা যায় যে তোমার ভিওআইপি, যেটা মানে ইন্টারনেট টেলিফোন, মানে মেসেঞ্জারের মাধ্যমে ফোন করে যোগাযোগ করা যায়। তো এই ধরনের পাবলিক নেটওয়ার্ক। আর হাইব্রিড তোমরা বুঝতেই পারতেছো, যেই ধরনের নেটওয়ার্ক কিছুটা পাবলিক কিছুটা প্রাইভেট, মানে দুইটার সমন্বয়। আমি যদি তোমাদের চিত্রের মাধ্যমে একটু বুঝাই দিই, এখানে একটা চিত্র দেয়া আছে। আচ্ছা, আমি নাই, ওরা দুইটাই বলছে, দুইটা নাকি তিনটা, একটু আমাকে জানাও। বোর্ড বইতে কি দুইটা নাকি তিনটা? ভাইয়া দুইটা। দুইটা, ঠিক আছে, ভালো কথা। তো পাবলিক নেটওয়ার্কের উদাহরণ যদি দেখাও, তাহলে পাবলিক নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ওয়ান, ইন্টারনেট। আর প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ দেখানো হয়েছে প্যান, ল্যান আর ক্যান, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হোক। ক্যাম্পাসে তারাই কানেক্টিভিটি পাবে যারা স্টুডেন্ট, তাদের হয়তো আইডি পাসওয়ার্ড বা কোনো দেওয়া আছে। পার্সোনাল আর লোকাল এরিয়া নেটওয়ার্কেও কিন্তু
মানে দেয়া থাকে, রেস্ট্রিকশন দেয়া থাকে। তো এই তিনটা হইলো প্রাইভেট নেটওয়ার্কের আওতায়। তো আমরা নেটওয়ার্কের প্রকারভেদ মোটামুটি পড়ে ফেললাম। তো নেটওয়ার্কের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুছায় বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি, ভালো করে শোনো, পরবর্তীতে চাইলে খাতায় লিখে দিতে পারবা। 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্কের উদ্দেশ্য 3টা, সেটা পড়বা। তারপরে হচ্ছে নেটওয়ার্কের কাজ, তারপরে হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে নেটওয়ার্ক টপোলজি, আর 4টা ক্ষেত্রে নেটওয়ার্কের প্রকারভেদ। তন্মধ্যে 2টা ইম্পর্টেন্ট, একটা হলো ভৌগোলিক বিস্তৃতির ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে মানে সার্ভিস প্রদান আর নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে। এই 2টা বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটা ম্যাথ বোধহয় আছে, একটু আলোচনা করে দিই, কারণ এই বইতে আছে, বোর্ডের বইতে আসলে নাই। তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এটা না, অনেকগুলা পেজ, আসলে খুঁজে পাওয়াটা একটু মুশকিল। হ্যাঁ, পাইছি। ম্যাথটা একটু দেখে নাও। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে যে একটা অফিস 10 ইথারনেট প্রযুক্তির স্টার টপোলজি দ্বারা ল্যান করা একটা নেটওয়ার্ক আছে। তো এখানে 16টা নোড আছে, আর একটা নোড হতে আরেকটা নোড পয়েন্ট টু পয়েন্ট ডেডিকেট করা। মানে এটা কোন ধরনের টপোলজি বলো তো একটু ভাই? স্টার টপোলজিতে দেয়া পয়েন্ট টু পয়েন্ট নোড ডেডিকেটেড, তার মানে হচ্ছে প্রত্যেকটা পিসি, মানে সাপোজ এটা 1 নাম্বার পিসি, এটা 4 নাম্বার পিসি কে সরাসরি ডাটা পাঠাইতে পারবে ইসের মাধ্যমে, হাবের মাধ্যমে। সবাইকে আমার কথা বুঝতেছো? অঙ্কটা একটু বুঝায় দিই, যদিও এই ধরনের অঙ্ক কিন্তু অনেক বইতেই নাই, তারপরেও একটু আমরা বুঝাই দিই। তো বলছে 25 জিবির একটা ভিডিও ফাইল ডাউনলোড করতে ন্যূনতম কত সময় লাগবে। তো প্রথমত এটা দেখো, আমাদের যেটা জানতে হবে, এই কথাটা একটু ভালো করে পড়ে নাও। বলছে একটা ভিডিও ফাইল ডাউনলোড করার জন্য ল্যানে সংযুক্ত অন্য কম্পিউটার গুলার ডাটা আদান প্রদান করতেছিল না, এটা ধরে নিই। মানে অন্য কেউ যদি আবার ডাটা ফাইল ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পিডটা কমে যাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো ভিডিও ফাইল ডাউনলোড করার সময় যদি একটু পয়েন্ট টু পয়েন্ট ডেডিকেটেড করা ছিল, তার মানে প্রাপক আর প্রেরক এটা হচ্ছে সর্বোচ্চ গতিতে ডাটা ট্রান্সফার করতে পারবে, কারণ অন্যান্য কেউ এই সময় ডাটাটা ইউজ করছে না। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে 10 ল্যান নেটওয়ার্কে হাইয়েস্ট 100 MBPS এর ডাটা ট্রান্সফার করা যায়। তোমাদের মনে আছে কিনা, আমি যখন তোমাদের টুইস্টেড পেয়ার কেবল পড়াইছিলাম, তখন 4 ধরনের ল্যান কেবলের স্পিড এবং এগুলো বলে দিছিলাম। তোমাদের কি মনে আছে? যারা ফার্স্ট ক্লাসগুলো পড়ছিলাম, সরি সেকেন্ড ক্লাসটা, সেখানে আমি ওয়্যারের ইস্যুগুলো বলে দিছিলাম। তো আপাতত এটা মনেই রাখো যে 10 এই ল্যানে হচ্ছে 100 MBPS এ ডাটা ডাউনলোড হয়। ফাইলের সাইজ কত? 25 জিবি। 25 জিবি মানে হচ্ছে 25 × 10⁹ গিগাবাইট মানে নিশ্চয়ই তোমরা জানো ভেড়া। গিগাবাইট মানে হচ্ছে মানে 10⁹, আর 1 বিট বাইটে কত বিট বলো তো? 1 বাইটে হচ্ছে 8, তাহলে 8 দিয়ে গুণ হয়েছে। তো এখানে টোটাল ফাইল সাইজটা হলো 200 × 10⁹, আর মানে স্পিডটা হলো তোমার 10⁸ বিট পার সেকেন্ড। ভাগ করলে দেখা যাচ্ছে যে 2000 সেকেন্ড লাগতেছে, যেটাকে আমি মিনিটে প্রকাশ করছি। তো এই ধরনের অঙ্ক একটু আসতে পারে, তোমাদের এখানে কিন্তু জানতে হবে যে কোন ধরনের কেবলে ডাটা স্পিডটা আসলে কত। তো মানে এখানে বলছে ন্যূনতম কত সময় লাগবে, এই কারণে কিন্তু ন্যূনতম স্পিডটা এখানে দেয়া হয়েছে। মানে 10 ল্যান ইতে 100 MBPS থেকে 10 GBPS পর্যন্ত কিন্তু ডাউনলোড হয়। কিন্তু আমাকে যেহেতু ন্যূনতম সময় বের করতে বলছে, তার মানে কি ডাউনলোড স্পিডটা ন্যূনতম আছে সেটা বুঝতে হবে না? সবাই কি আমার কথা বুঝছো? ডাউনলোড স্পিড যদি বেশি হয় তাহলে কিন্তু সময় আরো কম লাগবে,
আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ওকে, তো আজকের পড়া আমরা এই পর্যন্ত রাখলাম। তোমাদের এর পরে আর একটা ক্লাস হবে নেক্সট রবিবারে। আর যারা নতুন জয়েন করছো তাদেরকে আমি গ্রুপে 2টা এক্সট্রা ক্লাসের সময়সূচি দিয়ে দিব। তোমরা অবশ্যই ক্লাসটা করতে হবে, না হলে তুমি চ্যাপ্টার 3 এর পরের পোর্শন গুলা বুঝতে পারবা না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন, ভালো থাকো সবাই।